আচ্ছা, এই যে হ্যাঁ, শুরু করেন আবার এগিয়ে নিকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমরা যারা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে অংশগ্রহণ করেছো সবাইকে স্বাগত। তো আজ আমরা পদার্থবিজ্ঞানের নবম অধ্যায়ের আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। কোনভাবে? কি বলে? শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এই যে মাঝখানে যে দাগটি, এর উপরে একটা মাধ্যম আছে যেটাকে আমরা বলছি হালকা মাধ্যম, আর নিচে একটা মাধ্যম আছে এটাকে বলছি আমরা ঘন মাধ্যম। আর এই ঘন মাধ্যম এবং হালকা মাধ্যমকে যে পার্থক্যকারী রেখা, এইটাকে আমরা বলছি বিভেদতল। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হালকা মাধ্যম থেকে সূর্যের একটি রশ্মি আগত হয়ে ঘন মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে দেখো যে সেখানে প্রতিসরিত রশ্মিটি আপতিত রশ্মির সোজাসুজি না যে কিছুটা বাঁকাভাবে অগ্রসর হয়েছে। তো এই যে আলোর যে দিক পরিবর্তনের বিষয়, এটাকেই আমরা বলি আলোর প্রতিসরণ। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু লক্ষ্য করো যে আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন আলোক প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে সরে আসে, অর্থাৎ আপতন কোণের থেকে প্রতিসরণ কোণ ছোট হয়। তো আমরা এখানে জানলাম কি, যে আলোকরশ্মি চলার পথে যদি কোনো স্বচ্ছ মাধ্যম থাকে তাহলে আলোকরশ্মির দিকের পরিবর্তন ঘটে। আলোর এই দিকের পরিবর্তনের ঘটনাই হলো আলোর প্রতিসরণ। শিক্ষার্থীবৃন্দ, এবারে ছবিটি লক্ষ্য করো। উপরের মাধ্যমটি হালকা মাধ্যম এবং নিচের মাধ্যমটি ঘন মাধ্যম, যেটা এই যে হালকা নীলাভ রঙের এইটি হচ্ছে ঘন মাধ্যম, আর এই যেটা হলুদ বর্ণের এটা হলো হালকা মাধ্যম। তো এখানে আমাদের একটি অবিলম্ব আছে। তো এক্ষেত্রে আমাদের আপতিত রশ্মিটি আছে ঘন মাধ্যমে এবং প্রতিসরিত রশ্মিটি আছে হালকা মাধ্যমে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগের চিত্রটায় ফিরে যাব। দেখো, এখানে আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করেছিল, এজন্য আপতন কোণের থেকে প্রতিসরণ কোণ কম হয়েছিল। এবারের চিত্রে দেখো, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে আপতিত হয়ে হালকা মাধ্যমে প্রতিসরিত হচ্ছে। এক্ষেত্রে আলোকরশ্মিটি সোজাসুজি না যে অবিলম্ব থেকে দূরে সরে গিয়েছে, অর্থাৎ প্রতিসরণ কোণটি আপতন কোণের থেকে বড় হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আগের ক্লাসে বলা হয়েছিল যে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি আপতন কোণ, আর প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি প্রতিসরণ কোণ। তো এখানে দেখাই যাচ্ছে যে প্রতিসরণ কোণটি কিন্তু আপতন কোণের থেকে বড়। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানলাম, সেটি হলো আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে সেক্ষেত্রে
আপতন কোণের থেকে প্রতিসরণ কোণ বড় হয়। অপরদিকে যদি আপতিত রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ ছোট হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত ক্লাসে আলোর প্রতিসরণের যে দুইটি সূত্র সেই সূত্র নিয়ে কথা বলেছিলাম। তো সেখানে দ্বিতীয় সূত্রে বলা হয়েছিল যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য প্রতি ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। অর্থাৎ একটি আপতন কোণের সাপেক্ষে যে প্রতিসরণ কোণ গঠিত হবে তাদের যে অনুপাত, এক্ষেত্রে মাধ্যম জোড়া একই এবং আলোর বর্ণ একই থাকলে প্রতি ক্ষেত্রে সেই একই মান পাওয়া যাবে। এটাই ছিল স্নেলের সূত্র। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম এই যে সবুজ না নীল রঙের যে আপতিত রশ্মিটা অবিলম্বের সাথে যে আপতন কোণ সৃষ্টি করলো সেটাকে আমরা দেখাচ্ছি I1। এই I1 আপতন কোণের প্রতিসরণ কোণ হলো R1। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথম মাধ্যমটি অর্থাৎ উপরের মাধ্যমটি হলো হালকা মাধ্যম আর দ্বিতীয় মাধ্যমটি হলো ঘন মাধ্যম। সঙ্গত কারণেই আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ ছোট হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে আপতন কোণের পরিমাণ I2, I1 থেকে আরেকটু বাড়িয়ে আমরা আপতন কোণ এঁকেছি I2 চিত্রে, যার প্রতিসরণ কোণ এখানে আছে R2। তৃতীয় ক্ষেত্রে আপতন কোণের পরিমাণ আরও একটু বাড়িয়ে I3 করা হলো, যেটির প্রতিসরণ কোণ I3। শিক্ষার্থীবৃন্দ, স্নেলের সূত্রে বলা হয়েছিল যে প্রতি ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে। তো এক্ষেত্রে যদি আমরা প্রথম আপতন কোণ I1 এর ক্ষেত্রে যে প্রথম প্রতিসরণ কোণ R1 তৈরি হলো, এক্ষেত্রে স্নেলের সূত্রটি হবে sin I1 বাই sin R1। দ্বিতীয় ক্ষেত্রে হবে sin I2 ডিভাইডেড বাই sin R2। একইভাবে তৃতীয় ক্ষেত্রে হবে sin I3 ডিভাইডেড বাই sin R3। স্নেল বলেছেন যে প্রতি ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুবক। তাহলে এখানে sin I1 বাই sin R1 ইকুয়াল টু sin I2 বাই sin R2 ইকুয়াল টু sin I3 বাই sin R3 এর মান ধ্রুবক, অর্থাৎ একই। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার পরবর্তী বিষয়টি একটু লক্ষ্য করি। দেখো, এখানে যে দুইটা মাধ্যম রঙের মাধ্যমে চিহ্নিত করা হচ্ছে, প্রথম মাধ্যমটা সাদা মাধ্যম, যেটিকে আমরা বলছি বাতাস। আরেকটি মাধ্যম হলো হলুদ রঙে চিহ্নিত করা মাধ্যম, যেটাকে আমরা বলছি কাঁচ। তো সঙ্গত কারণে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কাঁচের থেকে বাতাসের ঘনত্ব কম। তো এক্ষেত্রে বাতাস হালকা মাধ্যম এবং কাঁচ ঘন মাধ্যম। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো হালকা মাধ্যমে আলোকরশ্মি আপতিত হয়ে অবিলম্বের সাথে কোণ তৈরি করেছে এবং সেটি প্রতিসরিত হয়ে যখন কাঁচ মাধ্যমে প্রবেশ করছে অর্থাৎ ঘন মাধ্যমে প্রবেশ করছে তখন প্রতিসরণ কোণ তৈরি করেছে। আগেই বলেছি যে হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করবে আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ ছোট হবে। তো এখানে দেখো যে আপতন কোণের যে মান I আর প্রতিসরণ কোণের মান যে R,
তাহলে আমরা এখানে এই যে হালকা মাধ্যমে অর্থাৎ বাতাস মাধ্যমকে আমরা মাধ্যম বিবেচনা করেছি এ, এবং ঘন মাধ্যম কাঁচ মাধ্যমকে আমরা বিবেচনা করেছি বি। তো আমরা এখানে এ মাধ্যমে আলোর বেগ ধরেছি সি এ, এই সির নিচে ছোট করে এ দেওয়ার অর্থই হচ্ছে এই বাতাসের ইংরেজি এয়ার, তাই এ। আর দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ ধরেছি সি বি। তো একটু লক্ষ্য করো, এখানে আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুবক হয়, তাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বোঝার ক্ষেত্রে আবারও বিষয়টি উত্থাপন করছি। কি বললাম? আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, শিক্ষার্থীবৃন্দ চিত্রে লক্ষ্য করো, আলোকরশ্মি এ স্বচ্ছ মাধ্যম দিয়ে আপতিত হয়ে বি স্বচ্ছ মাধ্যমে অর্থাৎ ঘন মাধ্যমে প্রতিসরিত হচ্ছে। তো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুবক হয়, তাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। তাহলে এক্ষেত্রে যে প্রতিসরণাঙ্ক তৈরি হবে সেটা হলো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। অর্থাৎ আলোকরশ্মি যে মাধ্যমে প্রতিসরিত হবে, প্রতিসরণাঙ্কটা মূলত সেই মাধ্যমেরই। তো এখানে আমরা এ ইটা বি ইকুয়াল টু সি এ বাই সিবি, অর্থাৎ আলোকরশ্মি যে মাধ্যমে আপতিত হয়েছিল সেই মাধ্যমে যে আলোর বেগ, আর সিবি হলো যে মাধ্যমে প্রতিসরিত হয়েছে সেই মাধ্যমে আলোর বেগ। তো এক্ষেত্রে আমরা এ ইটা বি ইকুয়াল টু সি এ ডিভাইডেড বাই সিবি। তো এক্ষেত্রে আমরা সি এ মাধ্যমে আপতন কোণের সাইন হলো সাইন আই, এবং সিবি মাধ্যমে প্রতিসরণ কোণের সাইন হলো সাইন আর, অর্থাৎ এ মাধ্যমে সাইন আই ইকুয়াল টু, তাহলে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এটি রেজাল্ট হলো ইটা বি বাই ইটা এ। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসছে ক্রান্তিকোণ। তো আগেই বলেছি যে আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয়, তখন প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা বড় হয়। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথম যে আপতন কোণটি, এই যে অবিলম্বের সাথে যে হলুদ বর্ণের রঙটি, এটাই হলো প্রথম আপতিত রশ্মি। তো এই আপতিত রশ্মিটা দেখো সোজাসুজি না যে অবিলম্ব থেকে দূরে সরে গিয়েছে, অর্থাৎ প্রতিসরিত রশ্মি অর্থাৎ প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা বড় হয়েছে। তো আমরা যদি ধারাবাহিকভাবে আপতন কোণের পরিমাণটাকে বৃদ্ধি করতে থাকি, তাহলে প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে পর্যায়ক্রমে দূরে সরতে সরতে এক সময় আপতন কোণের কোনো নির্দিষ্ট মানের জন্য প্রতিসরিত রশ্মিটি বিবের তল ঘেঁষে অতিবাহিত হবে। অর্থাৎ আপতন কোণের কোনো একটি মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে। অর্থাৎ প্রতিসরিত রশ্মি যখন বিবের তল ঘেঁষে অতিবাহিত হলো, এর পরেও যদি আমরা আপতন কোণের মান বৃদ্ধি করতে চাই, তাহলে কিন্তু প্রতিসরণ ঘটার আর জায়গা থাকলো না। এই অবস্থাকে বলা হয় সংকট কোণ, মানে অর্থাৎ ক্রান্তিকোণ। অর্থাৎ এখন প্রতিসরণের ক্ষেত্রে সংকট সৃষ্টি হবে। তাহলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিবের তল ঘেঁষে অতিবাহিত হয়, আপতন কোণের এই মানকে বলা হয় সংকট কোণ বা ক্রান্তিকোণ। ক্রান্তিকোণের মান
যদি বৃদ্ধি করা হয় তাহলে আর প্রতিসরণ না হয়ে নিজ মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ আলোর প্রতিফলন ঘটে। এক্ষেত্রে আলো যে মাধ্যম দিয়ে আপতিত হয় আবার প্রতিফলিত হয়ে সেই মাধ্যমে ফিরে আসে। তো যেহেতু ঘটনাটি একই মাধ্যমে ঘটে এবং প্রতিফলন হয়, তাই একে বলা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, আপতন কোণের মান যদি ক্রান্তিকোণ বা সংকট কোণের মানের থেকে বেশি হয় তাহলে আলোর প্রতিসরণ না ঘটে, আলোর প্রতিফলন ঘটে এবং একেই আমরা বলি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পরবর্তীতে তো শিক্ষার্থীবৃন্দরা, এখানে একটা মজার ঘটনা তোমরা দেখতে পাচ্ছ। এটি একটি আলোকীয় ঘটনা এবং বিশ্বাস্য অবিশ্বাস্য ঘটনা, অর্থাৎ দেখলে মনে হবে সত্য কিন্তু এর বাস্তবে কোনো অস্তিত্ব কখনোই সম্ভব নয়। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো পূর্ণ অভ্যন্তরীণ বা আভ্যন্তরীণ প্রতিফলনের একটা চিত্র এখানে দেখানো হচ্ছে। এখানে এক ব্যক্তি দূরের থেকে লক্ষ্য করছেন যে একটা গাছ দণ্ডায়মান এবং তার একটা প্রতিকৃতি, একটা ছবি উল্টাভাবে দেখা যাচ্ছে। তো এরূপ ঘটনা আমরা দেখে থাকি কখন? যখন কোনো নিকটবর্তী জলাশয় থাকে এবং সেই জলাশয়ের পাড়ে যদি কোনো গাছ, ঘর বাড়ি ইত্যাদি থাকে, আমরা সেগুলোকে পানির ভিতরে দেখতে পাই। তো এরূপ একটি ঘটনা দেখার অর্থ হলো, এখানে ধারণা করা হচ্ছে যে এই যে গাছটা উল্টা দেখা যাচ্ছে, এখানে হয়তো কোনো পানির অবস্থান আছে। তো সেই হিসাবে এই গাছ থেকে প্রথমে আলোক এই ব্যক্তির চোখে আসছে এবং চোখ থেকে আমরা এটিকে যদি আলোর সেই ধর্ম অনুসারে আলো সরল রেখায় গমন করে সেভাবে আমরা বর্ধিত করি, তো আমরা এই দুইটা আলোকরশ্মির প্রতিসরণকে আমরা যুক্ত করে আমরা এই গাছের প্রতিচ্ছবি পেয়েছি এবং গাছটি সম্পূর্ণ উল্টা দেখা যাচ্ছে। তো এই যে দেখা, এটা কিন্তু মনে হয় সত্য কিন্তু এটা কখনোই খুঁজে পাওয়া সম্ভব না। এই জন্য একে বলা হয় মরীচিকা। মরুভূমিতে এই ধরনের ঘটনা পরিলক্ষিত হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে যাচ্ছি। এখানে দেখো দুটো গোলক আছে এবং এখানে দেখো C1 গোলকের একটা অংশ এবং C2 গোলকের আরেকটি অংশ পরস্পর যুক্ত করে এই একটি ছোট আকৃতির চিত্র গঠিত হয়েছে। তো এখানে C কেন্দ্র বিশিষ্ট গোলকের একটি অংশ এবং C2 কেন্দ্র বিশিষ্ট আরেকটি গোলকের অংশ পরস্পর যুক্ত হয়ে এই একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম তৈরি হলো। এটিকে আমরা বলবো লেন্স। দ্বিতীয় ক্ষেত্রে দেখো C1 কেন্দ্র বিশিষ্ট গোলকের একটি অংশ এর সাথে C2 কেন্দ্র বিশিষ্ট অপর একটি গোলকের, স্বচ্ছ গোলকের একটি অংশ যুক্ত করে ভিন্ন আকৃতির আরেকটি লেন্স এখানে তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা লেন্সের সংজ্ঞায়িত করব যে দুইটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে লেন্স বলে। কি বললাম? দুইটা স্বচ্ছ মাধ্যম এবং সেটি হতে হবে প্রতিসারক, যার ভিতর দিয়ে আলো নিয়মিত প্রতিসরণ ঘটবে। তাহলে দুইটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। শিক্ষার্থীবৃন্দ, এখানে দুই ধরনের লেন্স দেখা যাচ্ছে। দেখো বাম পাশে যে লেন্সটি তৈরি হয়েছে এর প্রান্ত ভাগ সরু এবং মধ্যভাগ মোটা, এটাকে আমরা বলবো উত্তল লেন্স। পাশের চিত্রটিতে দেখো এই লেন্সটির মধ্যভাগ সরু কিন্তু প্রান্ত ভাগ মোটা, এটাকে আমরা বলবো অবতল লেন্স। এই উত্তল লেন্সটি এখানে খণ্ডিত অংশ এখানে নিচে দেখানো হলো আর অবতল লেন্সটির এই খণ্ডিত অংশ এই নিচে দেখানো হলো। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব যে উত্তল লেন্সে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়। তো আমরা এখানে একটি উত্তল লেন্স নিয়েছি। এই যে
নীল রঙের যে লেন্সটি দেখা যাচ্ছে এটা হলো উত্তল লেন্স। এটা হলো আলোক কেন্দ্র, এটা হলো ফোকাস, প্রধান ফোকাস। আর এই যে চিত্রে দেখা যাচ্ছে ও এ একটা বস্তু, বস্তুটি দেখো বিন্দু বস্তু নয়, বিস্তৃত বস্তু। তো এই বিস্তৃত বস্তুটি আছে ফোকাস দূরত্বের দ্বিগুণের মাঝে, অর্থাৎ এফ এবং 2f এর মাঝে। তো যেহেতু বস্তুটি বিস্তৃত বস্তু, এক্ষেত্রে আমাদের একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে এই যে তির্যকভাবে প্রতিসরিত হলো। অপর একটি আলোকরশ্মি আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়ে প্রতিসরিত হয়েছে, হয়ে তারা ও ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে। তো এক্ষেত্রে ও ড্যাশের সাথে আমরা প্রধান অক্ষের উপর লম্ব টানি, তাহলে তৈরি হলো A1 ও ড্যাশ, এ ড্যাশ ও ড্যাশ। তো শিক্ষার্থীবৃন্দ, এই যে আমাদের বিস্তৃত যে লক্ষ্যবস্তু ও এ ছিল, তারই একটা প্রতিবিম্ব তৈরি হলো এ ড্যাশ ও এ। শিক্ষার্থীবৃন্দ, এখানে আরও লক্ষণীয় বিষয় যে লক্ষ্যবস্তুর ও ছিল উপরে, এ ছিল নিচে, কিন্তু এখানে সৃষ্ট বিম্বের ও নিচে, এ উপরে। তাহলে এখানে সৃষ্ট বিম্বটি হলো উল্টা। আরও লক্ষ্য করো, এখানে যে লক্ষ্যবস্তুর আমরা বিম্ব তৈরি করেছি, সেক্ষেত্রে বিম্বের আকৃতি লক্ষ্যবস্তুর আকৃতির থেকে বড়, মোটা, আর এটি প্রকৃতপক্ষেই এর বিম্ব তৈরি হয়েছে। তাহলে আমরা এখানে এক্ষেত্রে কি কি আকৃতিগত পার্থক্য আমরা লক্ষ্য করছি? প্রতিবিম্বের অবস্থান কেন্দ্রের বাইরে, প্রতিবিম্বের প্রকৃতি বাস্তব ও উল্টা, আর প্রতিবিম্বের আকৃতি লক্ষ্যবস্তু চেয়ে বড়, অর্থাৎ বিবর্ধিত। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা বাড়ির কাজ নিয়ে নাও, লিখে নাও সবাই। কোনো বস্তুর সমান প্রতিবিম্ব দেখার জন্য লক্ষ্যবস্তুকে উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর কোথায় রাখতে হবে? রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তো সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এ কামনায় শেষ করছি।